গুলশান হামলার সমন্বয়কারী রাশেদ নওগাঁ থেকে গ্রেপ্তার, অন্যতম 5 জনের একজন এখনো ধরাছোঁয়ার বাইরে। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি ফি, আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের, কর্মপরিকল্পনা প্রণয়ন করছে বিদ্যুৎ বিভাগ। পর্যাপ্ত মজুদের পরেও চট্টগ্রামে পাইকারি পর্যায়ে ভোগ্যপণ্যের দাম বেড়েছে, বন্দরে জাহাজ জট ও জলাবদ্ধতাকেই দুষছেন ব্যবসায়ীরা। এবং পদ্মার প্রবল স্রোতে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত, ঘাটে নষ্ট হচ্ছে ট্রাকে থাকা কাঁচামাল। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম সমন্বয়কারী রাশেদ ওরফে আবু জাররাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোরে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় তারা জানায়, আজ ভোর 5টার দিকে সিংড়া বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, বগুড়া জেলা পুলিশ, নাটোর জেলা পুলিশ এই অভিযানে অংশ নেয়। গ্রেপ্তারের পর রাশেদকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হাইকোর্টের নিষেধাজ্ঞার সত্ত্বেও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে রাজধানীর বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল। বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় সহ নানাভাবে হয়রানিরও অভিযোগ রয়েছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক্ষেত্রে অভিভাবকদের আইনের আশ্রয় নেওয়ারও পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সুনির্দিষ্ট অভিযোগ পেলে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে রায়ের কপি হাতে পেলে আপিল করার কথা জানালো ইংলিশ মিডিয়াম স্কুল মালিক সংগঠন। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। বছরের এই সময় সাধারণত ইংলিশ মিডিয়াম স্কুলের ভর্তির সময়। ভর্তির এই প্রক্রিয়ায় স্কুলগুলোর বিরুদ্ধে নামে বেনামে বিভিন্ন ফি আদায় করার অভিযোগ থাকে সব সময়। আর এই ফি আদায়ের পরিমাণ স্কুল ভেদে লক্ষাধিক টাকা পর্যন্ত হয়। গত 25শে মে হাইকোর্ট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পুনর্ভর্তি ফি, সেশন ফি, একাডেমি ফি বা অন্য কোনো নামে কোনো ফি আদায় করা যাবে না বলে নিষেধাজ্ঞা দেন। কিন্তু সে আদেশ অমান্য করে রাজধানীর বেশ কিছু স্কুল এখনো শিক্ষার্থীদের কাছ থেকে নানা নামে বড় অঙ্কের ফি আদায় করছে। নির্দেশনা যেটা থাকে নির্দেশনাই থেকে যায়, এটা এখন হিডেন থাকে। এখন যা কিছু হয় এক কলামে টোটাল ফি লিখে দেয়। আমার 2 বাচ্চার জন্য গেল 97,000, মানে 1 লাখ টাকাই চলে গেল। নির্দিষ্ট কোনো টিউশন ফি বলছে না যে তোমার এই ক্লাসে এই টিউশন ফি। ওরা বলছে যে আপনি ইয়ারলি এই প্যাকেজ 1,80,000 বা 1 লাখ বা 2 লাখ যার কাছ থেকে যেমন নিতে পারে। অভিযোগের সত্যতা জানতে বেশ কিছু স্কুলে গেলে কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে স্কুল মালিক অ্যাসোসিয়েশনের নেতারা জানান, কোন সুবিধার প্রেক্ষিতে কি পরিমাণ ফি নিতে হবে তার সুনির্দিষ্ট মাপকাঠি তাদের নেই। কোন ফ্যাসিলিটির এগেইনস্টে কোন ফিটা আসলে নিলে এটা বাস্তবসম্মত হবে, সেটা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানো যেতে পারে। বিভিন্ন রকম ফি বন্ধ করে দিতে যান, সেটা হয়তো একবারই সবার পক্ষে মানে সার্ভাইভ করা, এটা হলে সার্ভাইভ করা সম্ভব না। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর বাড়তি এই ফি আদায়ের কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, এইসব স্কুলকে নীতিমালার আওতায় আনার কাজ চলছে। সেই সঙ্গে অভিভাবকদেরও আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী। গার্জিয়ানরা তো হয় আমাকে অভিযোগ দিতে হবে অথবা কোর্টে দিতে হবে। আমাকে দিলে আমরা আমাদের মতো করে এক ধরনের সলিউশন চেষ্টা করব, কিন্তু কোর্টে গেলে সরাসরি শাস্তি হয়ে যাবে। যদি বলে যে এই আপনার রায় যে ভঙ্গ করে এই দেখার স্লিপ 20 টাকা নিচ্ছে অথবা স্লিপ না দিয়ে গোপনে নিচ্ছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেব অনুযায়ী দেশে এ লেভেল ও ও লেভেল শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 150টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1,93,274 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ উৎপাদনের মতো সঞ্চালন ব্যবস্থাতেও চলতি অর্থবছরেই বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করছে সরকার। সেই লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। জ্বালানি প্রতিমন্ত্রীর আশা, সঞ্চালন খাতের আধুনিকায়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বেসরকারি অংশীদারিত্ব। তবে বিদ্যুৎ সঞ্চালনের মতো স্পর্শকাতর বিষয় ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা যেন ব্যাহত না হয় তা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট।
সরকারি বেসরকারি বিনিয়োগে গত 8 বছরে বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট অগ্রগতি হলেও সমান গুরুত্ব পায়নি সঞ্চালন খাত। এ সময়ে উৎপাদন সক্ষমতা 215% বৃদ্ধির বিপরীতে সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বেড়েছে যথাক্রমে 30 ও 80%। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে অন্যতম প্রধান অন্তরায় মনে করা হয় সঞ্চালন সীমাবদ্ধতা। 2014 সালের 1 নভেম্বর ও গত মে মাসের বিদ্যুৎ বিপর্যয়ের জন্য দায়ী করা হচ্ছে জাতীয় গ্রিডের দুর্বলতাকে। বর্তমানে সারা দেশের বিদ্যুৎ সঞ্চালন এককভাবে পরিচালনা করছে সরকারি প্রতিষ্ঠান পিজিসিবি। উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র স্থাপন ও পরিচালনায় এবার বেসরকারি খাতকেও সম্পৃক্ত করতে চায় সরকার। পিজিসিবি থেকে ক্যান্ডিডেট প্রজেক্টগুলো একটা তালিকা পাওয়া গেছে। গ্রিড লাইন প্রাইভেট ডেভেলপারশিপ করবে, উনি শুধু নির্মাণ করবেন না, ওই গ্রিডটুকুর পরিচালনা এবং অপারেশন মেইনটেনেন্স তারাই করবে। সরকার সমস্ত টাকা দিয়ে করলে হবে না, প্রাইভেট ইনভেস্টরদেরকে আনতে হবে। ট্রান্সমিশনে আমরা আনার চেষ্টা করছি। এবার আমি প্রেশার দিব যেভাবে হোক ট্রান্সমিশনে প্রাইভেট সেক্টর যেন আনতে পারে। জেনারেশনে আমাদের প্রাইভেট সেক্টর আসছে, নাহলে এত বড় ডেভেলপ করতে পারতাম না। বিশ্লেষকরা মনে করেন বিদ্যুৎ সঞ্চালনে সিকিভাগ বিনিয়োগ আসতে পারে বেসরকারি খাত থেকে। পাশাপাশি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে বেসরকারি পরিচালন ব্যবস্থাকে সতর্ক নজরদারিতেও রাখার পরামর্শ তাদের। যদি এরকম হয় একটা পার্টিকুলার সেকশন সে বলল যে আরো বেশি রেট না দিলে আমি চালাতে দিব না, সেই সব কন্ডিশনসগুলো মানে কন্ট্রাক্টের মধ্যে রাখতে হবে, যাতে করে সে কোনো ধরনের অন্যায় সুযোগ না নিতে পারে। বিদ্যুৎ উৎপাদনের অভিজ্ঞতা থেকে সঞ্চালনেও বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে চায় সরকার। তবে সংশ্লিষ্টরা বলছেন বেসরকারি বিনিয়োগ আসলেও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই। সেক্ষেত্রে পিজিসিবির কার্যক্রমে বাড়াতে হবে পেশাদারিত্ব ও গতিশীলতা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ফেনীর বন্যা পরিস্থিতির আরো অবনতি, পানিতে তলিয়ে 18টি গ্রাম, চরম ক্ষতির মুখে বানভাসী 1.5 লাখেরও বেশি মানুষ। পর্যাপ্ত মজুদ থাকার পরেও বন্দর নগরী চট্টগ্রামের পাইকারি পর্যায়ে আদা, রসুন, পেঁয়াজ, ডাল এবং সয়াবিন তেলের মতো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়েছে। প্রবল বর্ষণ, বন্যা এবং জোয়ারের অজুহাতে খাতুনগঞ্জে গত এক সপ্তাহে এসব পণ্যের দাম কেজি প্রতি 50 পয়সা থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। ব্যবসায়ী নেতারা দাম বেড়ে যাওয়ার জন্য বন্যা, চট্টগ্রাম বন্দরের জাহাজ জটের পাশাপাশি খাতুনগঞ্জের জলাবদ্ধতাকেই দুষছেন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 4 দিন ধরে পালাক্রমে একবার জোয়ারের পানিতে ডুবছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জ সহ পুরো এলাকা। এতে নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ গুদামজাত পণ্য। এছাড়া দুপুর থেকে বিকাল পর্যন্ত পুরো এলাকার জলাবদ্ধতা থাকায় ব্যবসায়িক লেনদেনও এক প্রকার বন্ধ হয়ে যায়। এক সপ্তাহ আগে প্রতি কেজি আদা 55 থেকে 60 টাকা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। আর পেঁয়াজের দাম প্রতি কেজি 5 টাকা বেড়ে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। আদা ছিল আগে $600, এখন আদা হয়েছে $890। এখন আদা 80 টাকা পাত্তা হয়েছে, এখন 90 টাকা করে আদা মার্কেটে বিক্রি হচ্ছে আর কি। পেঁয়াজ 20 টাকা, আপনার আগে ছিল যে 15 টাকা। জুলাই মাসের শুরুতে ভোজ্য তেলের দাম কমলো, এখন আবার তা বাড়ছে। সোয়াবিন এবং সুপার সোয়াবিনের দাম মন প্রতি বেড়েছে 15 থেকে 20 টাকা। সোয়াবিনের দামটা সামান্য 10-15 টাকা প্রতি মনে বাড়ছে, এটা আন্তর্জাতিক বাজারে বাড়ছে, সেই জন্য বাজারটা একটু বাড়ছে। সরবরাহ ঘাটতির অজুহাতে বিভিন্ন ডালের দামও কেজি প্রতি 50 পয়সা থেকে 3 টাকা পর্যন্ত বেড়েছে। আগে তো মুসো ছিল 52 টাকা, 55 টাকা, এখন ধরেন 52 টাকা 50 পয়সা, আর 55 টাকা 50 পয়সা, আর এক নম্বরটা 100 টাকা। তবে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার জন্য দেশের বিভিন্ন স্থানে বন্যা, চট্টগ্রাম বন্দরের জাহাজ জটের পাশাপাশি খাতুনগঞ্জের জলাবদ্ধতাকেই দুষছেন ব্যবসায়ী নেতারা। এই যে পেঁয়াজ গুলো আসতেছে, আদা, এগুলো ডেলি বিক্রি করতে হবে, এই সমস্ত মালামাল তো আমি রাখতে পারবো না। এখন যে মাল আসছে সেটা রাখতে না পারলে সে পেরিশেবল আইটেম, সে ব্যবসায়ী লস হচ্ছে এবং মালও দাম অটোমেটিক বেড়ে যাবে। বন্দরনগরীর চাকতাই, আসাদগঞ্জ এবং খাতুনগঞ্জে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি অন্তত 3000 গুদাম রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সপ্তাহ ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে কেজিতে 80 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচা মরিচের দাম। এছাড়া প্রতিটি সবজিই কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। ইলিশের দাম হালিতে 500 টাকা পর্যন্ত বেড়েছে। চাষের পাশাপাশি ঊর্ধ্বমুখী রয়েছে সব ধরনের দেশীয় মাছের দাম।
গেল সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছে 120 টাকা কেজি দরে চলতি সপ্তাহে এসেই তা বেড়ে দাঁড়িয়েছে 200 টাকায়। শসা, পটল বা ঢেঁড়স কোনো সবজি 50 টাকার নিচে পাচ্ছেন না ক্রেতারা। গেল সপ্তাহের তুলনায় অধিকাংশ কাঁচা পণ্যের দরই এ সপ্তাহে এসে বেড়েছে। টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন স্থানে বন্যাকে দাম বাড়ার কারণ হিসেবে বলছেন বিক্রেতারা। ডালি কুমড়া আছে 50 টাকা পিস, ঠিক আছে, বেগুন আছে 80 টাকা কেজি, 80 টাকাই বেশি আর কি। সব কাঁচামরিচ হচ্ছে 200 টাকা কেজি। গত সপ্তাহে উস্তা ছিল 60 টাকা, বর্তমান 80 টাকা। পটল ছিল 40 টাকা, আজকে পটল 60 টাকা। সরবরাহ ঘাটতি বা কোনো প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছুকেই অজুহাত হিসেবে মানতে রাজি নন ক্রেতারা। এখানে কিছু অসম আছে, বাজারের দামে ভেরিয়েশন আছে বিভিন্ন বাজার নিয়ে, তবে প্রত্যেকটা দামে 10-15 টাকা 20 টাকা বেশি। এই ধরনের যদি চলতে থাকে বাজারের দাম ঊর্ধ্বগামী, তাহলে মানুষের জন্য খুবই সমস্যা। বিশেষ করে নিম্ন মধ্যবিত্তের জন্য তো এগুলো বাজারে আসাই সম্ভব না। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মাছ কম ধরা পড়ছে এমন অজুহাতে সব ধরনের মাছের দামই বেড়েছে রাজধানী মাছ বাজারে। চাষের কিংবা প্রাকৃতিক উৎস সব ধরনের মাছই বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে। আর দামের দিক থেকে মাছের রাজা ইলিশের রাজত্বই চলছে বাজারে। 1 কেজি বা তার উপরে ইলিশের দাম কোনোটাই 1000-এর নিচে নেই মাছ বাজারে। 600 টাকা পিস বিক্রি করি আর কি। ওজন হবে 650-700 গ্রাম এরকম হবে। আর যেগুলো 800-900 গ্রাম সাইজ, 800-900 টাকা পিস বিক্রি করি আমরা। যেমন রুই মাছ বিক্রি হবে 320 টাকা, 350 টাকা, কাতল মাছ 300 টাকা, ওই গ্লাস কাপ ওগুলো আছে 240 টাকা 30 টাকা বিক্রি হবে। তবে ক্রেতারা বলছেন দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ না থাকলেও এর ভুক্তভোগী হতে হয় তাদেরই। তাই জোরালো বাজার মনিটরিং এর দাবি তাদের। বৃষ্টি হইলে বৃষ্টির জন্য পারে না, আবার শীতের দিন হলে শীতে তারা মাছ পায় না, মাছ ধরতে পারে না। মাছ যারা ধরে এদের অজুহাতের শেষ নেই। সরবরাহ কম, হয়তো বেশি ধরতে পারছে না, কিন্তু বাজারে তো মনে হয় না যে এসে দেখে যে সরবরাহ কম। মাছের রাজা ইলিশ, কিন্তু সেই ইলিশ খাইতে তো সবারই মন চায়, কিন্তু সামর্থ্য সেরকম ভাবে আমরা হচ্ছে না। এ সপ্তাহে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকায়, গরু 500 আর খাসি 700 থেকে 750 টাকায়। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নাটোরে গ্রেফতার হওয়া গুলশান হামলার সমন্বয়কারী রাশেদের বিষয়ে এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্বন্ধে আমরা সবাই আমাদের গোয়েন্দারা তাদের তথ্য উদ্ঘাটন করেছে। কালকে যাকে ধরা হলো সে ছিল পরিকল্পনাকারী এবং সেই ছিল মূল, মানে এই পরিকল্পনা করে তার তত্ত্বাবধানেই এই হামলাটি হয়েছে বলে আমাদের গোয়েন্দারা জানিয়েছে। তো আমরা এর মধ্যে দিয়ে প্রায় সবকেই আমরা চিহ্নিত করেছি এবং আমরা ধরে ফেলেছি। আর যে 2-1 আছে বাকি আমরা ধরে ফেলবো। অবশ্যই আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছে, আমরা সেই বিশ্বাস রেখে আমরা মনে করছি যে আমরা সবাইকে ধরে ফেলেছি। আপনি যেমন বলেন যে একটি জঙ্গি তৎপরতা কার্যকর নিয়ন্ত্রণে আছে, দেশের মানুষও মনে করে যে জঙ্গিদের তৎপরতাটা থাকলেও সেটা কার্যকরভাবে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আছে। এদিকে মোট 3 জন মোস্ট ওয়ান্টেড ছিল, তার মধ্যে 1 জন ধরা পড়লো, আরও 2 জন আছে অথবা বন্দুকযুদ্ধে যারা অজ্ঞাতনামা মারা গেছে তাদের থাকতে পারে। তো প্রায় তো সবাইকে গ্রেপ্তার শেষ হয়ে যাবে। এখন কি আমরা আশা করতে পারি যে খুব দ্রুততম সময়ে তদন্ত শেষ হবে? না, আমি কিন্তু পূর্বেও বলেছি যে এখানে শুধু দেশি নয়, আমাদের বিদেশি, আমাদের বন্ধু প্রতিম দেশের কয়েকজন এখানে নিহত হয়েছে। তা কাজেই আমরা একটা নির্ভুল তদন্ত যাকে বলে আমরা চার্জশিট দেওয়ার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। তা আমরা যাতে যতখানি নির্ভুল দেওয়া যায় সেই জন্যই আমাদের একটু সময় নিচ্ছি। আমরা খুব শীঘ্রই, আমরা মনে করি মানে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা দিতে পারব। আমাদের প্রায় সবকিছুই শেষের দিকে। গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আজকে একটা অনুমতির প্রশ্নটা হলো, তারা আমাদের কাছে অনুমতি চান নেই অফিসে। প্রথম কথা, তারা আমাদের ঢাকা জেলা পুলিশ সুপারকে বলেছিলেন সাভারের কোনো এক জায়গায় তাদের এই অনুষ্ঠানটি হবে, কিন্তু এমন সময় বলেছিলেন যে এই সময়টিতে আমাদেরও কিছু করার ছিল না। তা আমরা তাদেরকে বলেছি, তোমরা মানে আমাদের পুলিশ যারা নাকি এই নিরাপত্তার দায়িত্বে থাকে তারা তাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আপনারা ডেটটা শিফট করে আরও পরবর্তী সময়টা করেন, যাতে আমরা প্রস্তুতি নেই। তারা সেই জায়গাটিতে আমরা শুনলাম সাভারে না করে এখন লা মেরিডিয়ানে করছে। আমাদের সেখানে কোনো আপত্তি নেই। আমরা চেয়েছিলাম এটা যেন সুন্দরভাবে সফলভাবে হয়, সেটাই আমরা চেয়েছিলাম। থ্যাংক ইউ।
গুলশানে হামলার প্রধান পরিকল্পনাকারী রাশেদের গ্রেপ্তারের বিষয়ে এবং পাশাপাশি সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে ছোট ফেনী নদীর তীরবর্তী ফেনী সদর এবং দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে আছে 18টি গ্রাম। 1.5 লাখেরও বেশি বানভাসী মানুষ চরম ক্ষতির মুখে পড়েছে। এখন তারা দিশেহারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার কথা বললেও জনপ্রতিনিধি সহ ক্ষতিগ্রস্তরা চান স্থায়ী সমাধান। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। প্রায় প্রতি বছরই বর্ষা মৌসুমে থই থই পানির নিচে তলিয়ে থাকে যেন এ নদীর দু তীরবর্তীবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত 4 দিন ধরে তলিয়ে আছে ফেনী সদরের সরসুডি, পাঁচগাছিয়া এবং দাগনভূঞার রাজাপুর ও সিন্দুরপুরের 18টি গ্রাম। এসব গ্রামের পানিবন্দীর সংখ্যা ছাড়িয়েছে 1.5 লাখেরও বেশি। সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকায় প্রায় 30টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের পানির মধ্যেও পাঠদান চললেও শিক্ষার্থীদের উপস্থিতি হাতে গোনা। বন্যার স্থায়িত্বের কারণে ধসে পড়তে শুরু করেছে অসংখ্য কাঁচা বসত বাড়ি। কয়েক হাজার হেক্টর আমন বীজতলা সহ পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত মৎস্য চাষী। আমরা স্কুলে যেতে পারছি না, গলার সমান পানি। আমরা সামনে সমাপনী পরীক্ষা ঘরে দুয়ার রান্না থাকতে মানে বাঙ্গি চুরি ব্যাগ ধরি হয়ে যে চুলা না চাকরিরা রান্না বান্না ব্যাগ সব বন্ধ। স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে ছোট ফেনী নদীটা ড্রেসিং করতে হবে। ড্রেসিং করলে আমাদের পানিগুলো দ্রুত আমাদের এই এলাকা থেকে সরে যাবে। ত্রাণ নয়, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্তরা চান সমস্যার স্থায়ী সমাধান। আর পানি নামার পর ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমন মৌসুম, বীজতলা বলতে নাই, সব বীজতলা নষ্ট হয়ে গেছে। আসলে কৃষকেরা এখন সর্বহারা হয়ে গেছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানালেন, পানি না কমা পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে না। আর তথ্য পেলে পুনর্বাসনের কাজ শুরু করা হবে। বন্যার কারণে বিশেষত কৃষি জমি এবং মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। তো পানি নেমে যাওয়ার পর আসলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে। তো ক্ষয়ক্ষতি নিরূপণ করার পরই তাদের প্রয়োজনীয় সাহায্য কিংবা পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামীণ জনপদে এখনো তলিয়ে আছে শত শত কিলোমিটারের কাঁচা পাকা সড়ক। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। পদ্মার প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল। ঘাট এলাকায় ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। আর নদী পাড়ি দিতে না পারায় নষ্ট হচ্ছে ট্রাকে থাকা কাঁচামাল। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা বলছেন, স্রোতের কারণে ফেরিগুলো দ্বিগুণ সময়ে পদ্মা পাড়ি দিচ্ছে। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদাত আকানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমে পদ্মার পানি বাড়ায় ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাউরাকান্দি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল। 17টি ফেরির মধ্যে প্রায় দ্বিগুণ সময় নিয়ে দিনের বেলায় 13টি ফেরি চললেও প্রবল স্রোতের কারণে রাতে তা অর্ধেকে নেমে আসে। ফলে ঘাটে প্রতিনিয়তই বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করা হলেও গত এক সপ্তাহের বেশি সময় ধরে পণ্যবাহী ট্রাক পারাপার হতে না পারায় নষ্ট হচ্ছে ট্রাকে থাকা মালামাল। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পিএস পয়সা 2 দিন ধরে পানি পড়তেছে, আমরা তাড়াতাড়ি পারাপার হইলে ভালোই, তো অনেক তো ক্ষতি হয়ে যেতেছে, পুরো গাড়ি পিএস পয়সা দিতেছে। এত জ্বালা আমাদের ভালো লাগে না, এর চেয়ে আমাদের চাকরি বরখাস্ত দেওয়া ভালো, কিন্তু বহুত কষ্টে আমরা আছি। এখন আমরা 12 দিন ধরে বসে আছি, খাইতে দিতে পারি না, টাকা জানছি, সব শেষ। সুধীজনেরা মনে করেন, কর্তৃপক্ষের পর্যাপ্ত তদারকির অভাবে এই নৌরুটে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ কমছে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ফেরিগুলোকে সঠিকভাবে ঠিক করে পরিচালনার ব্যবস্থা করা হতো, তাহলে যাতায়াত আরো সুন্দর হতো, মানুষের জন্য আরো সহজ হতো। আমি মনে করি কর্তৃপক্ষের সেই দিকে খেয়াল করা উচিত। বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের দাবি, স্রোতের কারণে ফেরিগুলো বিকল্প চ্যানেল ব্যবহার করায় দীর্ঘ সময় লাগছে পদ্মা পাড়ি দিতে। ফলে কমে গেছে ফেরিগুলোর ট্রিপের সংখ্যা। প্রচন্ড স্রোতের কারণে আমাদের ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছে। এই কারণে কিছু ট্রাক আমাদের জমা হয়ে গেছে। আর আমাদের যে ডাম ফেরি আছে সেগুলি আপাতত বন্ধ আছে। 2-1টা চলতেছে, দিনের বেলা চলে, রাত্রেবেলা প্রায় বন্ধই থাকে। স্বাভাবিক সময়ে প্রতিদিন কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ছোট বড় 1200 যানবাহন চলাচল হলেও এখন পারাপার হচ্ছে 700। সময় সংবাদ, মাদারীপুর। সময় সংবাদে আরো থাকছে। আজ শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের সেরা আসর বিপিএল। নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।
নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে সকাল 6টার দিকে 419 জন হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এছাড়াও শিডিউল বিপর্যয়ের ফলে দুপুর 12টা 20 মিনিটে যে ফ্লাইট ছেড়ে যাবার কথা ছিল তা রাত 1টায় ছেড়ে যাবে। সকাল থেকেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের ভিড় বাড়তে থাকে। সারাদিনই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ ফ্লাইট থাকায় গমনেচ্ছুদের নানা প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন হজযাত্রী। বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়াও করেন তারা। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ যাত্রী হজ পালন করতে সৌদি আরবে যাবার কথা রয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হয়েছে যাওয়ার জন্য আমরা ওখানে যাচ্ছি। আমরা দেশ ও জাতির জন্য এবং আমাদের পরিবার পরিজনের জন্য, আপনাদের সকলের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। এহরাম বেঁধেছি আল্লাহ রসুলের রওজা জিয়ারত করার জন্য যাব এবং দোয়া করে এই জন্য প্রত্যেকটা মোমেন্ট মুসলমানের জন্য এই রওজা জিয়ারত করার জন্য যাইতে পারে। আমরা বেসরকারিভাবে হজে যাচ্ছি, ইনশাল্লাহ তাদের ব্যবস্থা খুবই ভালো। এই মুহূর্তে আশকোনার হজ ক্যাম্পে আছেন সহকর্মী তোহা খান তামিম। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, গত 24 তারিখে মূলত হজযাত্রীদের হজে যাওয়ার জন্য যে সৌদি আরব গমনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আজকে পঞ্চম দিন চলছে। এই পঞ্চম দিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হজযাত্রীদের পদচারণায় একেবারে মুখর হয়ে উঠেছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। তো আমি এই মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের ঠিক সম্মুখভাগে দাঁড়িয়ে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হাজিদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের মূলত প্রস্তুতি তারা আসলে সেরে নিচ্ছেন। তো শফিক, আজকে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় মোট 6টি ফ্লাইট রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে সরকারি ব্যবস্থাপনায় 2টি ফ্লাইট রয়েছে। ভোর 4:55 এটি ফ্লাইট ছেড়ে যাবার কথা ছিল, কিন্তু সেটি নির্দিষ্ট সময়ে না ছেড়ে সেটি 1 ঘন্টারও বেশি সময় পরে ছেড়েছে, অর্থাৎ 6:12 সকাল 6:12 সেটি ছেড়েছে। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় আরও একটি ফ্লাইট রয়েছে, সেটি রাত্রি 11:30টায়। সেটি মূলত ছেড়ে যাবার কথা রয়েছে 419 জন যাত্রী নিয়ে। এছাড়া আরও যদি বলি যে সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে আরও 4টি ফ্লাইট। তবে বেসরকারি ব্যবস্থাপনায় যে BG 5021 নামের একটি ফ্লাইট, সেটি 12:25 ছেড়ে যাবার কথা থাকলেও সেটি স্থগিত করে সেটি আজ রাত 1:30 ছেড়ে যাবার কথা রয়েছে। আমরা কথা বলেছিলাম বিমানবন্দরের যে হজ কন্ট্রোল রুম, সেই হজ কন্ট্রোল রুমের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে সেটি 12:25 যেই ফ্লাইটটি ছিল সেটি আসলে স্থগিত করে 1:30 করা হয়েছে। এছাড়া মোটামুটি আরও নির্ধারিত সময় মোটামুটি যেগুলো রয়েছে সেগুলো নির্ধারিত সময়ে ছেড়ে গেছে এবং ছেড়ে যাবার আশা প্রকাশ করছেন এখানকার সংশ্লিষ্টরা। এছাড়া মূলত এখানে আর ভিসা, পাসপোর্ট, এছাড়া টিকিটের যে বিষয়গুলি সেগুলি আসলে সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে বলে এখানকার যে হজযাত্রী হজে গমনেচ্ছু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় শফিক বলে রাখি, সেটি হচ্ছে যে এখানকার যে আনুষ্ঠানিকতা, এগুলো আনুষ্ঠানিকতা শেষ করে শেষ আনুষ্ঠানিকতা হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কিন্তু তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র, সেই কাগজপত্রগুলি চেক করে তারা কিন্তু সরাসরি বিমানবন্দরে চলে যাচ্ছেন সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করার জন্য। তো কিছুক্ষণ আগেই ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য BH হারুন এখানে এসেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মহোদয় তিনি এখানে এবং হাবের যে নেতারা রয়েছেন তারা এসেছেন এবং তারা এখানে এসে এখানকার যে হজের যে ব্যবস্থাপনা সেটি সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে সকল কার্যক্রম যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যাতে করে আগামীবার আরো ভালোভাবে তারা করতে পারেন সেই জন্য তারা ব্যবস্থাপনা করতে পারেন সেই জন্য তারা আশা প্রকাশ করেছেন। হাজিদের সাথে কথা বলে হজযাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা দেশ ও জাতির পাশাপাশি বিশ্ববাসীর জন্য তারা দোয়া করবেন, দেশের মঙ্গল কামনায় তারা দোয়া করবেন এবং তারা যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন সেজন্য তারা দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন। তো শফিক, এই ছিল রাজধানী আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সবশেষ খবর। রাজধানীর উত্তরার আশকোনা হজ ক্যাম্প থেকে হজযাত্রীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম। চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় নতুন করে আরো 6 শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এই মুহূর্তে ফৌজদারহাট হাসপাতালে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, সীতাকুণ্ডুর দুর্গম যে ত্রিপুরা পাড়ায় জ্বর বা হামে যে আক্রান্ত তা কিন্তু পুরোপুরি নির্মূল হয়নি এবং নতুন করে শিশুরা আক্রান্ত হচ্ছে। আজ সকালে কিন্তু 6 জন শিশু নতুন করে জ্বর আক্রান্ত হওয়ায় তাদেরকে ফৌজদারহাট সংক্রমণ ব্যাধি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মাঝে আমরা যেটা জানতে পেরেছি তা হচ্ছে 4 জন হচ্ছে নতুন শিশু যারা নতুনভাবে আক্রান্ত হয়েছে। এর মাঝে আবার 2 জন শিশুকে আর তারা আগে আক্রান্ত হয়েছিল এবং চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তারা আবার রোগ আক্রান্ত হয়, তাদেরকে আজ সকালে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তা আমরা কথা বলেছিলাম চিকিৎসকের সাথে, চিকিৎসকরা বলছেন আসলে তারা এখনই হয়তো হামের কথা বলছেন, তবে যেহেতু পুরো এলাকাতে এখনো এটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়েছে যে কারণে তারা পুরোপুরি নির্মূল করতে পারছেন না এবং শিশুদের যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে সেই অনুযায়ী এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আজ সকালে যে 6 জন শিশু নিয়ে আসা হয়েছে তাদেরকে একটি এই রুমটিতে রাখা হয়েছে এবং রুমে রেখে তাদেরকে মূলত প্রাথমিক জ্বরের চিকিৎসাটা দেওয়া হচ্ছে। তো এই চিকিৎসক আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার ডিউটি অফিসার ডাক্তার নাসির উদ্দিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন না গত আগের যে শিশুরা ছিল সেই শিশুদের মতো তারাও আক্রান্ত হয়েছে এবং তাদের জ্বর আছে, শরীরের মধ্যে রেশিও আছে এবং একজনের যে পাতলা যত ডায়রিয়া মতো পাতলা পায়খানা, যে এখন যে শিশুটিকে আপনারা দেখতে পাচ্ছেন সে যেমন জ্বর আক্রান্ত তেমনি তার ডায়রিয়া হয়েছে, তো তাকে একটা বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপর জানেন যে গত মাসে যে এই চলতি মাসের মাঝামাঝিতে এসে যে শিশুরা আর আক্রান্ত হয়েছিল, এ ধরনের প্রায় 104 জন শিশু আক্রান্ত হয়েছিল, তাদেরকে এখানে ভর্তি করা হয়েছিল এবং 9 জন শিশু মারা গেছিল। পরবর্তী 8 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান, মোট 10 জন। এখন 104 জনকে কিন্তু গতকালকে রিলিজ দেওয়া হয়েছিল। রিলিজ দেওয়ার পরে কিন্তু নতুন করে যেহেতু আক্রান্ত হচ্ছে এবং এটা নিয়ে কিছুটা আতঙ্কগ্রস্ত রয়েছে এলাকার লোকজন। তারা বলছেন তারা আগে চেষ্টা করেছিলেন, চিকিৎসা দিয়েছেন, কিন্তু আবার নতুন করে আক্রান্ত হচ্ছে, তাই তারা কিছু আতঙ্কগ্রস্ত হয়ে আসে। আতঙ্কগ্রস্ত হয়ে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। অপরদিকে চিকিৎসকরা বলছেন এখানে আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছুই নেই, তারা চেষ্টা করছেন শিশুদেরকে যথাসাধ্য চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার জন্য। তবে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে, যেটি আমি জানি যে কোন ভাইরাস বা তাদেরকে মূলত জ্বর কিংবা তাদের যে উপসর্গ রয়েছে সেই উপসর্গ অনুযায়ী তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত। বিশেষ করে জ্বর বা হামের যে চিকিৎসা সেটি দিচ্ছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তাদেরকে কিন্তু এখানে পুষ্টিকরের খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে চিকিৎসক নাসির উদ্দিন আমাদেরকে জানিয়েছেন। তারা জানেন যে নতুন করে হয়তো যদি আবার কেউ আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা থেকে যায়, সে কারণে কিন্তু সেখানে ওই দুর্গম ত্রিপুরা পাড়া চিকিৎসকরা ব্যবস্থা নিচ্ছেন বলে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন। তো বলা যায় যে হয়তো রোগটি এখনো নির্মূল হয়নি, নতুন করে শিশুরা আক্রান্ত হচ্ছেন এবং আজ সকালে 6 জন আক্রান্ত হয়েছেন। তো শফিক, এখন পর্যন্ত আমার কাছে ছিল ফৌজদারহাট যে সংক্রমণ ব্যাধি হাসপাতাল তার সর্বশেষ। চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় নতুন করে আরো 6 শিশু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফৌজদারহাট হাসপাতাল থেকে। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের চট্টগ্রামের প্রতিনিধি কমল দে। বরিশালে পারিবারিক কলহের জের ধরে 6 বছরের শিশু শালিকাকে জবাই করে হত্যা এবং স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সে নিজেও আত্মহত্যা করে। শহরতলির পুরানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 2 বছর আগে উজিরপুর উপজেলার সজীবের সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার। বিয়ের পর থেকেই সুমাইয়াকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতন সইতে না পেরে 2 মাস আগে বাবার বাড়ি চলে যান তিনি। পরে সুমাইয়াকে ফিরিয়ে আনতে 12 দিন আগে শ্বশুরবাড়ি যান সজীব, কিন্তু সুমাইয়া রাজি হচ্ছিল না। গত রাতে মাছ ধরার কথা বলে শালিকা ও স্ত্রীকে কৌশলে ঘরের বাইরে নিয়ে যায় সজীব। পরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সে। ঘটনাটি শালিকা সাবিহা দেখে ফেলায় তাকে জবাই করে হত্যা করে নিজেও একটি গাছের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে সজীব। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে সজীব ও সাবিহার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে ভর্তি করে। আমরা 6টার দিক ঘুম দিয়ে উঠছি, তো তখন ওই জায়গায় দেখি ওই মেয়েটার আর কি রক্তাক্ত অবস্থায়, এই দেখে আমরা ওই জায়গায় গেছি। হে মেয়েরাই দেখাই দিয়েছে যে তার স্বামী এই চালতে গেছে জ্বলে। আমরা এই বিষয়ে আমরা ওই 2টি মৃতদেহই শ্রোতাল করে ময়নাতদন্তের জন্য আমরা মর্গে প্রেরণ করেছি এবং এ সংক্রান্তে মামলা হবে এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাজবাড়ীতে একটি বসত ঘর থেকে প্রায় 150 গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানায় গত বুধবার সকালে সদর উপজেলার বাউনিপুর গ্রামে নিজ বসত ঘরে প্রায় 3.5 ফুট লম্বা একটি গোখরা সাপ দেখতে পান কৃষক ইসমাইল। পরে খবর পেয়ে সাপুরে লিটন গতকাল দুপুরে কৃষক ইসমাইলের বসত ঘরের আঙিনা খুঁড়ে প্রথমে মা গোখরা সাপটি উদ্ধার করে। এরপর মাটি খুঁড়ে আরো 137টি সাপের বাচ্চা জীবন্ত উদ্ধার করা হয়। দীর্ঘদিন যারা প্রবাসে আছেন তাদের অনেকেই খণ্ডকালীন কাজের মাধ্যমে দক্ষ কারিগর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছেন।
মেধা আর পরিশ্রমের কারণে নিজেরাই হয়েছেন উদ্যোক্তা। 1 কোটি বাংলাদেশী সচ্ছল জীবনের আশায় বিভিন্ন দেশে পাড়ি জমালেও তাদের একটি বড় অংশ অদক্ষ শ্রমিক হওয়ায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। এ অবস্থায় অনেকেই প্রবাসের রুটিন বাঁধা কাজের পাশাপাশি বাড়তি আয়ের আশায় খণ্ডকালীন চাকরিও করে থাকেন। এভাবেই অনেকেই তাদের ভাগ্য বদলেছেন। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর কুয়েতের বিভিন্ন কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চুক্তিভিত্তিক চাকরি করতে দেশ ছেড়ে আসেন অসংখ্য বাংলাদেশি শ্রমিক। কোম্পানির কাজের সময় সাধারণত 8 ঘন্টা নির্ধারণ থাকলেও কখনো কখনো তা 11-12 ঘন্টা ছাড়িয়ে যায়। মাসিক বেতন দেয়া হয় গড়ে 18 কুয়েতি দিনার। এর মধ্যেও নানা অজুহাতে কেটে রাখা হয় 3 থেকে 4 দিনার। এভাবে ভাগ্য পরিবর্তন সম্ভব নয় এমন উপলব্ধি থেকে একটি মোবাইলের দোকানে খণ্ডকালীন সার্ভিসিং এর কাজ শুরু করেন কুমিল্লা থেকে আসা মাসুম। নিজ মেধাকে কাজে লাগিয়ে এরই মধ্যে তিনি শিখেছেন মোবাইল মেরামতের কাজ। দীর্ঘ 8 বছর কোম্পানির কাজের পাশাপাশি খণ্ডকালীন কাজ করে তিনি অদক্ষ থেকে দক্ষ শ্রমিকে পরিণত হয়েছেন। মাসুম বলেন, শ্রমিকদের উচিত নিজ কোম্পানির কাজের পাশাপাশি যে কোনো সৃজনশীল কাজে দক্ষতা অর্জন করা। একটা সাধনা ছিল যে আমি মোবাইলে কাজ করব এবং মোবাইলের টেকনিশিয়ান আমি আজকে 15-20 বছর ধরে এই লাইনে আছি। আল্লাহ দিল্লাহ অনেক ভালো আছি এবং কোম্পানি থেকে এসে আমি নিজে প্রতিষ্ঠান হয়েছি। কোম্পানির বাইরের কাছে আবেদন থাকবে যে আপনারা ফাঁকে ফাঁকে কিছু কাজ শিখেন, নিজের দাঁড়ানোর করার চেষ্টা করেন। এভাবে সঞ্চিত অর্থ আর বন্ধুদের সহযোগিতায় মাসুম কুয়েত সিটির প্রাণকেন্দ্রে খুলে বসেন মোবাইল সার্ভিসিং এর দোকান। নামি দামি ব্র্যান্ডের সেট মেরামতের পাশাপাশি বিভিন্ন যন্ত্রাংশ বেচে কেনার কাজ করেন তিনি। কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে মাসুম এখন মোবাইল ইঞ্জিনিয়ার নামে পরিচিত। কঠোর অধ্যাবসায়ের কারণে মাসুমের সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্প আজ অনুপ্রেরণা যোগায় হাজারো প্রবাসী শ্রমিককে। ওনার দোকান ছিল, উনি বললো যে আমার দোকানে আসো, দোকানে কাজটা শিখতে পারবে। আমি ওখানে গেলাম, আমার নিজস্ব ইচ্ছায় আমি কাজ শিখি। প্রথম কোম্পানিটা ছিলাম, পরে মোবাইল দোকান দিলাম, মোটামুটি ভালোই আছি। আল্লাহর মধ্যে দোকান দিয়ে আমার এখানে টেকনিশিয়ান আছে, মোবাইল সব ধরনের মোবাইল রিপেয়ারিং করি। মনে একটা আগ্রহ জাগলো যে আমি এতে কিছু একটা করবো, যে কোনো একটা বিজনেস করবো। তো আজকে আমি ইনভলভ হলাম মোবাইলের বিজনেসে। কুয়েতে প্রায় 3 লাখের মতো প্রবাসী আছেন, যাদের অনেকেই এভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। সময় সংবাদ, কুয়েত। দেখছেন সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের বহুল আলোচিত স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বাতিলের সবশেষ চেষ্টাও ব্যর্থ হল যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসনের। প্রেসিডেন্টের প্রয়োজনীয় সমর্থনের অভাবে ওবামা কেয়ারের পরিবর্তে নতুন স্বাস্থ্যনীতি পাশের একাধিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার ওবামা কেয়ার বাতিলের মার্কিন সিনেটে পুনরায় ভোটাভুটি হয়। শেষ রাত পর্যন্ত বিতর্ক চলার পর ভোট হলেও বিলটি পাশ হয়নি। প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন মেকেন সহ 3 জন রিপাবলিকান ওবামা কেয়ার বাতিলের বিরুদ্ধে অবস্থান নেন। ফলে 100 জন সিনেট সদস্য মধ্যে ভোটাভুটির ফলাফল গিয়ে ঠেকে 51 ও 49-এ। এর মধ্য দিয়ে ওবামা কেয়ার বাতিলের পদক্ষেপটিও ব্যর্থ হলো। এর আগে ওবামা কেয়ার সংশোধন করে নতুন স্বাস্থ্য বিল পাশে সিনেটের ভোটাভুটি হলেও তা পাশ না হওয়ায় ওবামা কেয়ার বাতিলের অঙ্গীকার করেছিল ট্রাম্প। পানামা পেপারস ফাঁস হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দুর্নীতি মামলার চূড়ান্ত রায় দিতে যাচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। আজকের ঐতিহাসিক রায়ই ঠিক করবে নওয়াজ সে দেশের প্রধানমন্ত্রী থাকবেন নাকি দুর্নীতির দায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হবেন। রায়ের আগে শুক্রবার সকালে মন্ত্রিপরিষদের সদস্য এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 2015 সালে পানামা পেপারসে নওয়াজ এবং তার পরিবারের বিদেশে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং পাকিস্তানি প্রধানমন্ত্রীর 3 সন্তানের নামে বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকার তথ্য উঠে আসে। এর পরপরই বিরোধী দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নওয়াজের পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে আসছে নওয়াজ শরীফ। গত এপ্রিলে তাকে পাকিস্তানি প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট প্রমাণাদি না থাকার কথা উল্লেখ করে আরও অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। আজ সে দেশের সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগ খালাস করে দিবেন নাকি নওয়াজকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করবেন সেদিকেই তাকিয়ে আছে পাকিস্তানের জনগণ। পাকিস্তানের কোনো বেসামরিক প্রধানমন্ত্রীর 5 বছরের মেয়াদে সম্পন্ন করতে পারেনি। বিপিএল ফুটবলের খবর। অবসান হচ্ছে সব অপেক্ষার। পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 10ম আসরের, যেখানে উদ্বোধনী ম্যাচে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। নিজেদের সেরাটা দিয়ে জয় দিয়েই আসর শুরু করতে মরিয়া দুদল।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। লড়াইটা টাকার ঝনঝনানি বনাম ঐতিহ্যের, যুদ্ধটা তারুণ্য বনাম অভিজ্ঞের। এক দলের কাছে ম্যাচটি শিরোপা ধরে রাখার মিশনের পথে শুভ সূচনার, অন্য দল চায় এসেই জয় করতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে এমনই ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে যান আবাহনীয় নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। বিপিএল এর আগের 9 আসরের 5 বারই শিরোপা জিতেছে আকাশনীল জার্সিধারীরা। এবারও সর্বোচ্চ বাজেটের দল গড়েছে ধানমন্ডি পাড়ার ক্লাবটি। নিজেদের ফুটবল ইতিহাসে একবারই সাইফের মুখোমুখি হয়েছিল আবাহনী। ফেডারেশন কাপের সেই ম্যাচটি হয়েছিল 1-1 গোলের ড্র। যদিও শারীরিক অসুস্থতার জন্য এ ম্যাচের আগে দল পাচ্ছে না অধিনায়ক মামুন, জীবন ও ওয়ালি ফয়সালকে। তবুও জয় দিয়েই হেক্সা মিশন শুরু করতে চায় মামিদ শিশোরা। দেখুন, যে কোনো লিগেরই প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফেডারেশন কাপে সাইফ আমাদের জিততে দেয়নি, ওদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সাইফ পাওয়াটা অনেক ভালো টিম, তো আমরা অনেক ভালো টিম, তো এটা নতুন টিমে যেন ওদের একটু দেখে শুনে খেলতে হবে। এর আগে আমি বেশ কয়েকটি ক্লাবের হয়ে বিপিএল খেলেছি। ঢাকার ক্লাবগুলি সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবাহনীকে শিরোপা জেতানোর চেষ্টা করব। অন্যদিকে হেমন্ত, জামাল, তপু, জুয়েল আর 2 কলম্বিয়ান রিক্রুট হেম্বার ও ডেইনারকে নিয়ে গড়া সাইফ এসসিও পেয়েছে জায়ান্টের তকমা। লম্বা রেসে টিকে থাকতে ম্যাচ বাই ম্যাচ এগুতে চায় দলটি, জিততে চায় আবাহনীর বিপক্ষে প্রথম ম্যাচেও। ঢাকা আবাহনী তো ওরা প্রেশার আছে, ওরা তো চ্যাম্পিয়ন, ওরা তো সব বড় প্লেয়ার আছে, আর আমরা তো নোবডি। Our task is to be somebody. So far it's been good. We've had since I arrived in April. দেখুন, দল হিসেবে আমরা অনেকটা সময় একসঙ্গে অনুশীলন করেছি। যদিও পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি, তবে আমি নিশ্চিত আবাহনীর বিপক্ষে ম্যাচটার জন্য ছেলেরা তেতে রয়েছে। The players got to know exactly what we want. অবশেষে শেষ হলো সব অপেক্ষায়। প্রস্তুত মাঠ, প্রস্তুত দলগুলি, আর ফুটবলের রোমাঞ্চে ভেসে যেতে প্রস্তুত বাংলাদেশের কোটি সমর্থক। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গুলশান হামলার অন্যতম আরেকজন সমন্বয়কারী রাশেদ নাটোর থেকে গ্রেপ্তার, খুব শিগগিরই চার্জশিট জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি ফি, আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রী। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের, কর্মপরিকল্পনা প্রণয়ন করছে বিদ্যুৎ বিভাগ। পর্যাপ্ত মজুদের পরেও চট্টগ্রামের পাইকারি পর্যায়ে ভোগ্যপণ্যের দাম বেড়েছে, বন্দরে জাহাজ জট ও জলবদ্ধতাকেই দুষছেন ব্যবসায়ীরা। এবং পদ্মার প্রবল স্রোতে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত, ঘাটে নষ্ট হচ্ছে ট্রাকে থাকা কাঁচামাল। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *দিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে, আর সঙ্গে থাকুন সময়।